হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সুপার বয়েস অফ মালাগান মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 8.1 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে রেমা কাস্তি। ভারতের মহারাষ্ট্রের মালেগাঁও নামে একটি ছোট্ট শহর, যেখানে কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় তারা সিনেমা বানাবে। তারা সিনেমা বানানো শুরু করে, তবে তারা কি সিনেমাটি বানাতে পেরেছিল এবং তাদের সাথে কি কি ঘটে তা আমরা এই মুভিতে দেখতে পারবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সালটা 1997। মালেগাঁও নামের একটা ছোট্ট শহর। এই শহরের বেশিরভাগ মানুষই কাপড় তৈরি করে। কাজের পাশাপাশি শহরের মানুষগুলো মুভি দেখে, তবে এই শহরে কোনো সিনেমা হলই নেই, তাই মানুষ সিডি ফিতার মাধ্যমে বড় পর্দায় মুভি দেখে। তারপর কয়েকজন ছেলের তাদের দৈনন্দিন কাজকর্ম দেখানো হয়। বলতে পারেন এই ছেলেদের নিয়েই আজকের এই মুভি। ফারুক নামের একটা ছেলেকে দেখি। ফারুক মূলত কবিতা উপন্যাস এইসব লেখে। ফারুক একজনকে বলে, আপনি আমার কবিতাটি পত্রিকায় ছাপাবেন। লোকটি বলে, আমি চেষ্টা করে দেখব। তারপর নাসির নামের একজনকে দেখি। নাসির শহর থেকে মাত্রই আসলো। নাসির তার বড় ভাই নিহালকে কিছু ফটো দেয়। নাসিরের স্বপ্ন সে একদিন বড় পরিচালক হবে। নিহাল বলে, এসব করে কিছুই হবে না, কিছুদিন পর হয়তো পেটে খাবারই জুটবে না। একটু পর নিহাল পাশে একটা সিনেমা হল দেখায়, যেখানে অনেক মানুষ টিকিট কেটে ঢুকছে। এদিকে নাসিরদের হলে ভালো সিনেমা না থাকায় কোনো মানুষই এখানে আসে না। নিহাল বলে, এইভাবে ঘুরে না বেরিয়ে কয়েকটা ভালো মুভির ফিতা জোগাড় করো। রাতের বেলা নাসির ফিতা কিনতে বাজারে আসে। নাসির দেখে সেখানে একজন দোকানদার বোর্ডে লিখেছে এইখানে হারাম ও হালালের টিপস দেওয়া হয়। নাসির দোকানদারকে জিজ্ঞাসা করলে দোকানদার নাসিরকে ব্যাপারটা দেখায়। আসলে মুভির কিছু চুম্বন বা খারাপ ফুটেজ কেটে শুধু ভালো ফুটেজ গুলো রাখা হয়। এটাই হচ্ছে হালাল ও হারাম টিপস। এটা দেখে নাসির তো মহা খুশি। নাসির পুরো ব্যাপারটাই দোকানদারের কাছে দেখে নেয়। পরবর্তীতে নাসির তার বন্ধুদের এই ব্যাপারটা দেখায়। এই দেখে বন্ধুরা তো অবাক হয়ে যায়। সকলে সিদ্ধান্ত নেয় তারা বিভিন্ন মুভির অ্যাকশন সিন গুলো কেটে এক করে মানুষকে দেখাবে। এতে করে নাসিরদের হলে লোকজনও বেশি হবে। যেই ভাবা সেই কাজ। নাসিরদের হলে মানুষ আসতে শুরু করে। শহরের মানুষজনই ব্যাপারটাকে খুবই এনজয় করছে। আস্তে আস্তে হলের মানুষজন বাড়তে থাকে। এতে নাসিরদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়। 2 দিন পর নাসির একটা বিয়ে বাড়িতে আসে। আসলে নাসির হলের পাশাপাশি বিয়েতে ভিডিও শুট করে থাকে। একটু পর সাবিনা নামের একটা মেয়েকে দেখি। সাবিনা হচ্ছে নাসিরের বন্ধু, তবে সাবিনা নাসিরকে মনে মনে পছন্দ করত। নাসির সাবিনাকে বলে, তোর পড়াশোনার কি খবর? সাবিনা বলে, এই তো বর্তমান আইন নিয়ে পড়াশোনা করছি। একটু পর মল্লিকা নামের আরেকটি মেয়ে বিয়ে বাড়িতে আসে। নাসির মল্লিকাকে দেখে মহা খুশি। নাসির আর মল্লিকা দুজনকে পছন্দ করে। পরবর্তীতে মল্লিকা নাসিরকে বলে, তুমি কবে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে? বেশি দেরি হলে আমার বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দেবে। নাসির বলে, খুব শীঘ্রই আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। কিছুদিন পর নাসিরদের হলে পুলিশ আসে। পুলিশ হলের ভেতরে থাকা মানুষদের মারধর করে বের করে দেয়। এমনকি নাসিরদের ভর্তিও ছিঁড়ে দেওয়া হয়। নিহাল পুলিশকে বলে, স্যার এমনটা কেন করলেন? পুলিশ বলে, এইভাবে ছবির ফুটেজ কাট করে মানুষকে দেখানো বেআইনি। এমনটা পরের বার করলে তোমাদের জেলে দিয়ে দেব। নাসিরদের হলটি আপাতত বন্ধ করে দেওয়া হয়। বিকেল বেলা নাসির আর শফিক বসেছিল। শফিক বলে, তুই তাহলে এখন কি করবি? নাসির বলে, আমরা যদি সিনেমা কাট করি তাহলে সমস্যাটা কি? একটু পর নাসির বলে, আচ্ছা আমরা যদি নিজেরাই এই মালেগাঁওকে নিয়ে সিনেমা বানাই তাহলে কেমন হয়? এতে করে কোনো পুলিশি ঝামেলাও হবে না। শফিক বলে, এমনটা করা যেতে পারে। রাতের বেলা নাসির অনেক কিছু দেখে, কিভাবে শুটিং করা হয়, কিভাবে ক্যামেরা ফুটেজ নেওয়া হয়। সেই রাতটা নাসির এভাবে কাটিয়ে দেয়। পরের দিন নাসির তার বন্ধুদের ব্যাপারটা জানায়। নাসির ফারুককে বলে, তুমি সিনেমার গল্প লিখবে, আমাদের মধ্যে নায়ক ভিলেন সবই আছে। ইরফান বলে, সব থাকলেই তো হবে না, এর আগে কখনোই এই মালেগাঁও শহরে সিনেমা হয়নি, তাছাড়া এই সিনেমা কেউ দেখবে কিনা সেটাও জানি না। সেখানে থাকা সবাই বলে, এইসব সিনেমা বানানো আমাদের দ্বারা হবে না। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। শফিক নাসিরকে বলে, আমি তোমার সাথে আছি। একটু পর চা দোকানদার রাজু বলে, সিনেমা বানালে আমিও অভিনয় করব। নাসির রাজুরের কথা তেমন গুরুত্বই দেয় না। 2 দিন পর নাসির নিহালকে বলে, সিনেমা বানাবে। নিহাল বলে, আমি কোনো টাকা দিতে পারবো না। নাসির বলে, আমার কাছে 12,000 টাকা আছে। নিহাল বলে, এসব সিনেমা কেউ দেখবে না। এই কথা শুনে নাসির রাগ করে উঠে যায়। পরবর্তীতে নাসির ও তার ভাই ভাবি সহ মল্লিকাদের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। মল্লিকার বাবা বলে, নাসির তুমি কি করো? নিহাল বলে, তেমন কিছু করে না, তবে তাকে একটা দোকান করে দেব। এই শুনে মল্লিকার বাবা বলে, আমার মেয়ে কতদূর পড়াশোনা করেছে তা কি জানো? আমি দুঃখিত, তোমাদের কাছে মেয়ে বিয়ে দেব না। সেই রাতে মল্লিকা ও নাসির দেখা করে। নাসির বলে, আমাদের কি আর কখনো দেখা হবে না? মল্লিকা বলে, না। মল্লিকা আরো বলে, আমি দোয়া করি তুমি যাতে ভালো মানের ভিডিও বানাতে পারো।
আসলে শূন্য পকেটে পুরুষের পাশে কেউ থাকে না। পরের দিন ফারুক রুমের মধ্যে কিছু একটা খোঁজে। তারপর ফারুক তার বাবাকে বলে, বাবা পত্রিকাটা কই রাখছো? ফারুকের বাবা বলে, পত্রিকাটা বিক্রি করে দিয়েছি। ফারুক বলে, বাবা পত্রিকাতে আমার প্রকাশিত কবিতা ছিল। এই শুনে ফারুকের মা বলে, তাও তো পত্রিকাটা বিক্রি করেছি, তোর কবিতার তো 2 টাকারও মূল্য নেই। এই শুনে ফারুক খুবই কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। ফারুক সোজা নাসিরের কাছে আসে। ফারুক বলে, নাসির আমি তোর সিনেমার জন্য গল্প লিখতে রাজি আছি। এই শুনে নাসির খুবই খুশি হয়। রাতের বেলা সকলেই এক হয়। ফারুক বলে, আমার যে গল্পটা লেখা আছে তারই মুভি হোক। নাসির বলে, তোর গল্পের সবই ঠিক আছে কিন্তু ফানি কোনো ব্যাপার নেই। তারপর নাসির শোলে মুভির ফিতা বের করে সবাইকে দেখায় এবং বলে, আমরা এই মুভির রিমেক বের করব। নাসির আরো বলে, মুভির নাম হবে মালেগাঁও কা শোলে। নাসিরের কথা শুনে সেখানে থাকা সকলেরই খুব পছন্দ হয়। তারপর সবাই মিলে শোলে মুভিটি সম্পূর্ণ ভালোভাবে দেখে। পরের দিন থেকে নাসির শুটিং এর জন্য যা যা দরকার কেনা শুরু করে এবং যেসব জায়গায় শুটিং করা হবে সেটাও নাসির ঘুরে দেখে। এরপর থেকে ফারুক মুভির জন্য স্ক্রিপ্ট লিখতে থাকে। পরবর্তীতে ফারুক সবাইকে স্ক্রিপ্টে ভালো করে বুঝিয়ে দেয়। এদিকে শফিক বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করে। শফিকের খুব ইচ্ছে তাকেও পর্দায় দেখানো হবে। এরপর সকালে অডিশন দেয়। তবে নাসির একটা ক্যারেক্টার খুঁজছিল কিন্তু কেউ সেই ক্যারেক্টারের জন্য ঠিকমতো অভিনয় করতে পারছিল না। একটু পর শফিক বলে, নাসির আমি এই ক্যারেক্টারের জন্য অভিনয় করতে পারবো। নাসির বলে, ঠিক আছে দেখাও তোমার অভিনয়। শফিক নিজের অভিনয় দেখানোর জন্য তৈরি হচ্ছিল। তখনই সেখানে সেই চাওয়ালা রাজু আসে। রাজু সবার সামনে অভিনয় করে দেখায়। রাজুর অভিনয় সবার কাছে খুবই ভালো লাগে। এদিকে শফিক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কেননা তার আর সিনেমায় অভিনয় করা হলো না। কয়েকদিন পর মালেগাঁও শহরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে তৃপ্তি নামে একটা মেয়ে নাচে। তৃপ্তির নাচ দেখে নাসিরের খুবই ভালো লাগে। নাসিরের সিনেমার জন্য একটা মেয়ে লাগবে। একটু পর নাসির তৃপ্তিকে বলে, তুমি কি আমার সিনেমায় অভিনয় করবে? তৃপ্তি বলে, করব, তবে আমাকে প্রতিদিন 1000 টাকা দিতে হবে এবং শুটিং সেটে আমার জন্য আলাদা মেকআপ রুম থাকতে হবে। নাসির কোনো কিছু না ভেবে তৃপ্তির কথা রাজি হয়ে যায়। পরের দিন সিনেমায় অভিনয়ের জন্য সকলে তৈরি হতে থাকে। প্রথমে পোস্টারের জন্য ফটো তোলা হয়। তারপর শুটিং শুরু হয়। নাসির ক্যামেরায় ভিডিও শুট করছে আর পাশে শফিক নাসিরকে সাহায্য করছে। পরবর্তীতে জঙ্গলে শুটিং এর জন্য তৃপ্তি আসে। তৃপ্তি তার ছোট্ট বাচ্চাটিকে সাথে করে নিয়ে আসে। তৃপ্তি নাসিরকে বলে, আমার মেকআপ রুম কোথায়? নাসির একটা অটো দেখিয়ে বলে, এর ভেতরে মেকআপ করবেন। তৃপ্তি বলে, এইখানে কিভাবে কি? নাসির বলে, এই জঙ্গলে এর থেকে ভালো ব্যবস্থা করতে পারিনি। একদিকে শুটিং হচ্ছিল, অন্যদিকে শফিক তৃপ্তির বাচ্চাটির খেয়াল রাখছিল। বেশ কিছুদিন পর আকরাম একটা বিয়ে বাড়িতে ভিডিও করার জন্য তৈরি হয়। নাসির বলে, আকরাম কোথায় যাচ্ছ? আকরাম বলে, একটা বিয়ে আছে, তবে তোমাকে যেতে হবে না। নাসির বলে, কেন যেতে হবে না? আমি যাবই। নাসির বিয়েতে এসে দেখে এই বিয়েটা ছিল মল্লিকার। নাসির মল্লিকার বিয়ের ভিডিও করে। আসলে এই মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা নাসিরের মতো মানুষেরা ছাড়া কেউ বুঝবে না। 2 দিন পর থেকে শুটিং এর কাজ আবারও শুরু হয়। অবশেষে শুটিং শেষ করা হয়। এই খুশিতে সকলে সেখানে নাচতে থাকে। কিছুদিন পর হলের সামনে বড় পোস্টার লাগানো হয়। এক এক করে অনেকে হলে এসেছে সিনেমা দেখতে, কেননা এই প্রথম মালেগাঁও নিয়ে মুভি বানানো হয়েছে। হলের ভেতর অনেকে মুভি দেখছে আর হলের বাইরে নাসির খুব ভয়ে দাঁড়িয়ে আছে, কারণ এই মুভি যদি পছন্দ না হয় তাহলে নাসিরের পথ চলা এখানেই শেষ। নাসির ফারুককে বলে, এই মুভি যদি তাদের পছন্দ না হয় তাহলে কি হবে? ফারুক বলে, এটা তোমার আগে থেকে ভাবা উচিত ছিল। আমরা বুঝতে পারি ফারুক এই সিনেমায় ততটা খুশি না। একটু পর আকরাম এসে বলে, মানুষেরা আমাদের সিনেমা পছন্দ করছে। মুভি শেষে সবাই হল থেকে বের হয়। দর্শকরা নাসিরকে খুবই বাহবা দেয়। এরপর থেকে নাসিরদের হলে আরো মানুষ আসতে থাকে। অনেক টিকিট বিক্রি হতে থাকে। অনেক সময় হাউসফুল হয়ে যায়। কিছুদিন পর নাসির সিনেমার টাকায় বাইক কেনে। সকলে আবার চায়ের দোকানে আড্ডা দেয়। ফারুক বলে, এইবার তো আমার লেখা গল্পের মুভি বানাবি। নাসির বলে, না এবারও হবে না, আসিফ ভাই আরেকটা মুভির রিমেক করতে বলছে, যা টাকা লাগবে আসিফ ভাই দেবে। ফারুক বলে, কতদিন আর ডুপ্লিকেট মুভি বানাবি, এবার তো অরিজিনাল কিছু বানা। ফারুক তার লেখা গল্পটি বলতে শুরু করে কিন্তু নাসির ফারুকের কোনো কথাই শোনে না। ফারুক রেগে গিয়ে বলে, তোর খুব ভাব বেড়েছে তাই না? আজ তুই যা হয়েছে সব আমাদের জন্য। তাছাড়া তোর ভাইয়ের হল না থাকলে কিছুই হতো না। নিজে কিছু করার তো সামর্থ্য নেই। এই শুনে নাসির রেগে গিয়ে ফারুককে ধাক্কা দেয়। তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায়। নাসির বলে, তুই যদি এতই ভালো লেখক হোস তাহলে যা মুম্বাই, দেখি কি করতে পারিস। ফারুক বলে, ঠিক আছে আমি মুম্বাই যাব, আমার লেখা মুভি হবে হবে। এই বলে ফারুক সেখান থেকে চলে যায়। সাল 2004। নিহাল নাসিরকে বলে, আমি তোর বিয়ে সাবিনার সাথে ঠিক করেছি। নাসির বলে, ভাই আমি এখনই বিয়ে করব না। নিহাল বলে, আমি তাদের কথা দিয়েছি। পরবর্তীতে নাসিরের সাথে সাবিনার বিয়ে হয়। রাতে সাবিনা বলে, আমি জানি তুমি মল্লিকাকে এখনো ভুলতে পারোনি, তবে আমরা আপাতত বন্ধু হয়ে না হয়ে থাকবো। নাসির বলে, আমি মল্লিকাকে ভুলার চেষ্টা করছি। নাসির আরো বলে, তুমি কি কিছু চাও আমার কাছে? সাবিনা বলে, তেমন কিছু না, আমি তো আইন নিয়ে পড়ছি, আমার পড়াটা বন্ধ কইরো না। নাসির বলে, ঠিক আছে। এদিকে ফারুক মুম্বাই এসেছে। ফারুক একজন ডিরেক্টরের সাথে দেখা করতে এসেছে। ডিরেক্টর ব্যস্ত থাকায় ফারুক ডিরেক্টরের সাথে দেখা করতে পারে না। কিছুদিন পর নাসিরকে সিনেমা বানানোর জন্য পুরস্কার দেওয়া হয়। আসিফ বলে, নাসিরের মুভিতে খরচ হয়েছে
আছে 30,000 এবং আয় করেছে 3 লাখ টাকা। আয়ের কথা শুনে ইরফানের মুখ কালো হয়ে যায়। কিছুক্ষণ পর নাসির আসিফের সাথে ফটো তুলতে যায়। পাশ থেকে আকরামও ছবি তুলতে আসে, কিন্তু নাসির আকরামকে সরে যেতে বলে। আসলে মানুষ সফলতা পেলে খুব সহজে অতীত ভুলে যায়, আর আসিফ হচ্ছে একজন নামকরা প্রডিউসার। পরের দিন নাসির বলে, এবার যে মুভিটা করব সেটা আরো ভালো হবে। আকরাম বলে, এতে আমাদের কি লাভ? সব সম্মান টাকা তুই পাচ্ছিস, আমরা তো শুধু তোর সম্মানের জন্যই অভিনয় করছি। আকরাম বলে, আমি আর তোর সাথে কাজ করব না। ইরফানও একই কথা বলে। একটু পর শফিক বলে, নাসির আমি তোর সাথে আছি। কিছুদিন পর একজন ফারুককে বলে, তোর বাবা মারা গেছে। ফারুক তোর বাবাকে মাটি দিতে মালেগাঁও আসে। এইভাবে আরো কিছু সময় কেটে যায়। একদিন শফিক তৃপ্তিকে নিতে আসে। তৃপ্তির পায়ে কিছু একটা হয়, তৃপ্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। শফিক বলে তোমার বাচ্চাকে আনলে না কেন? তৃপ্তি বলে, ওর বাবা আনতে দেয়নি। শফিক বুঝতে পারে তৃপ্তির সাথে তার স্বামীর সম্পর্ক ততটা ভালো ছিল না। তৃপ্তি শুটিং এর জন্য তৈরি হচ্ছিল। একটু পর নাসির এসে বলে, বরের ক্যারেক্টার যে করবে সে তো নেই। নাসির বলে, শফিক তুই বরের ক্যারেক্টারে অভিনয় করবি। এটা শুনে শফিক তো মহা খুশি, কেননা শফিকের স্বপ্নই তো এটা ছিল। শুটিং শুরু হয়। শফিক তার ডায়লগ দেয়। শফিকের অভিনয় নাসির তো পুরোই অবাক। এদিকে ফারুক একজন ডিরেক্টরকে তার লেখা গল্পটি শোনায়। ডিরেক্টর বলে, গল্পটি ঠিক আছে, তবে সেটা মালেগাঁওয়ের জন্য, এখানকার জন্য নয়। এই শুনে ফারুক সেখান থেকে বেরিয়ে যায়। নাসিরের আবারও নতুন মুভি রিলিজ হয়। দর্শকরা খুবই উৎসাহের সাথে দেখা শুরু করে। শফিক দেখে মুভিতে সে যে অভিনয় করছে তা দেখানো হয়নি। এটা দেখে শফিক খুবই কষ্ট পায় এবং সে হল থেকে বেরিয়ে যায়। আস্তে আস্তে হলের সবাই বের হতে থাকে, কেননা নাসিরের এই মুভিটা তেমন একটা ভালো হয়নি। নাসির এরপর খুবই ভেঙে পড়ে। সাল 2010। নাসিরদের হলটি আর নেই। হলের পরিবর্তে রেস্টুরেন্ট খোলা হয়েছে। নাসির এখন এই রেস্টুরেন্টে টাকা নেয়। এদিকে শফিকও কাজে মনোযোগ দেয়। হঠাৎ শফিক দেখে তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। পরবর্তীতে শফিকটি ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার বলে, শফিক ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের কথা শুনে শফিক একদম ভেঙে পড়ে। শফিকের সাথে দেখা করতে ইরফান ও আকরামও আসে। শফিক বলে, চিকিৎসার অনেক খরচ। ইরফান বলে, তোকে খরচ নিয়ে ভাবতে হবে না। নাসির বলে, তোরা এসেছিস ভালোই লাগলো। আকরাম বলে, আমি শফিকের জন্য এসেছি, তোর জন্য নয়। শফিককে হাসপাতালে ভর্তি করানো হয়। শফিককে দেখতে অনেকে আসে। ফারুককে ফোন করা হয়। শফিক বলে, ভাই আমাকে দেখতে আসবি না? ফারুক বলে, খুব তাড়াতাড়ি তোমাকে দেখতে যাব। এরপর শফিককে বাসায় আনা হয়। কিছুদিন পর ফারুকও আসে। শফিক ফারুককে দেখে খুবই খুশি হয়। ফারুক আর নাসির এক হয়ে যায়। তারা সকলে মিলে একসাথে রাতের খাবারও খায়। কিছুদিন পর শফিকের টেস্ট করানো হয়। ডাক্তার বলে, শফিক কখনোই ভালো হবে না। বাইরে থেকে শফিক সবই বুঝতে পারে। তারা যখন আসছিল, শফিক অটোটা একটা নদীর পাশে থামাতে বলে। শফিক নদীর পাড়ে দাঁড়িয়ে বলে, একদিন তো সবাইকে মরতে হবে। আমি না হয় কিছুদিন আগেই মরবো, কিন্তু কষ্ট আমার একটাই, আমি আমার এই জীবনে কিছুই করতে পারলাম না। রাতের বেলা নাসির শুধু শফিকের কথাই ভাবতে থাকে। একটু পর নাসির কিছু একটা খোঁজে এবং সে সুপারম্যান নামে একটা বই পায়। তখনই নাসির ফারুকের কাছে যায়। নাসির ফারুককে বলে, আগামী 7 দিনের মধ্যে একটা গল্প লিখবে। এই জন্য নাসির ফারুককে অগ্রিম টাকাও দেয়। নাসির বলে, মুভির নাম হবে মালেগাঁও কা সুপারম্যান। ফারুক একেবারে চুপ হয়ে যায়। এই প্রথম তার লেখার জন্য কেউ টাকা দিল। পরের দিন শফিককে ডাকা হয়। নাসির বলে, শফিক আমরা মুভি বানাবো, আর এই মুভির হিরো হবি তুই। এই কথা শুনে শফিক তো মহা খুশি। এরপর শফিকের জন্য কাপড় সেলাতে দেওয়া হয়। নাসিম ও আকরাম এক হয়ে যায়। এই মুভির ভিলেন হচ্ছে আকরাম। আকরামের চুল কাটতে সেলুনে আনা হয়। নাসির আকরামকে নেড়া হতে বলে। আকরাম বলে, এই মুভির জন্য আমার শখের চুলও কাটতে হচ্ছে। রাতে সাবিনা নাসিরকে টাকা দিয়ে সিনেমা বানাতে। সাবিনা বলে, আমাকে প্রডিউসার হিসেবে রাখো। সিনেমার শুটিং শুরু হয়। যেহেতু এটি সুপারম্যানের সিনেমা, তাই গ্রিন স্ক্রিনও ব্যবহার করা হয়। মুভি রিলিজ করা হয়। হলে অনেক মানুষ এসেছে। নাসির সবার সামনে হিরো হিসেবে শফিককে পরিচয় করিয়ে দেয়। চারদিকে দর্শকের করতালি শফিককে অবাক করে তোলে। মুভি শুরু হয়। মুভিতে শফিক উঠছিল। এই দেখে শফিক তো অবাক হয়ে যায়। শফিক এক দৃষ্টিতে দেখে আছে পর্দার দিকে। শফিক যেন নিজের স্বপ্নগুলোকে উঠতে দেখছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়। স্ক্রিনে দেখানো মানুষগুলো এই গল্পের নায়ক। গাইস, একটা কথা বলি, জীবনে যত বড়ই হন না কেন, অহংকার করবেন না, কেননা অহংকার আপনাকে ধ্বংস করবে। আজ এ পর্যন্ত, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।